আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। ফের ইসরায়েলে হামলা শুরু করবে হুথি। গাজা যুদ্ধবিরতিতে অটল থাকার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হামাস এরদোয়ান। ইসরায়েলের প্রতি সমর্থন ত্যাগ না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা নয় খামেনি। সুদান সংঘাত নেপথ্যে আমির ইসরায়েল। ফিলিস্তিনি বন্দী নির্যাতনের ভিডিও ফাঁসের জেরে ইসরায়েলি প্রসিকিউটর গ্রেফতার। সুদানে গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান এরদোয়ানের। সীমান্তে ভারী অস্ত্র ও মাইন অপসারণ শুরু করেছে থাইল্যান্ড কম্বোডিয়া। সত্যিই কি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে চীন ও পাকিস্তান। ফের ইসরায়েলে হামলা শুরু করবে হুথি। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির পলিটিক্যাল ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলি যুদ্ধাপরাধীদের জবাব দিতে ইয়েমেন সম্পূর্ণভাবে প্রস্তুত। আল ফারা বলেন, জায়নিস্ট যুদ্ধাপরাধীদের হুমকি হল আগ্রাসী নীতিকে ন্যায্যতা দেওয়ার একটি আবরণ মাত্র, যা তাদের আক্রমণের ইতিহাসকে মুছে দিতে পারে না। তিনি সতর্ক করে দেন, যারা ভীতি প্রদর্শনের উপর নির্ভর করে তারা সব ক্ষেত্রে আমাদের অনুরূপ জবাব পাবে। আল ফারা তার এক্স অ্যাকাউন্টে আরো বলেন, ইয়েমেনে প্রচারণামূলক কৌশল বা সংবাদপত্রের বাগাড়ম্বর দিয়ে নয়, বরং ব্যবহারিক পদক্ষেপের মাধ্যমে জবাব দিতে হবে। তিনি আরো বলেন, হুথি একক আঞ্চলিক মেরু চাপিয়ে দেওয়া এবং যে কোনো বিরোধীকে বশ করার লক্ষ্যকে স্বীকৃত দেয় না। ইয়েমেন অপরাধমূলক হুমকি দেয় না, বরং তারা ঘোষণা করেছে যে কোনো আগ্রাসনের কঠোর মূল্য নিশ্চিত করতে তারা প্রস্তুত। গাজা যুদ্ধবিরতিতে অটল থাকার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হামাস এরদোয়ান। ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস গাজা উপত্যকার যুদ্ধবিরতিতে অটল থাকার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেন, মুসলিম দেশগুলোর উচিত ফিলিস্তিনি পুনর্গঠনে নেতৃত্ব দেয়া। সোমবার ইস্তানবুলে ইসলামিক সহযোগিতা সংস্থার অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক বার্ষিক সম্মেলনের প্রতিনিধিদের উদ্দেশ্যে এরদোয়ান বলেন, দেখা যাচ্ছে হামাস চুক্তি মেনে চলার ব্যাপারে যথেষ্ট দৃঢ় প্রতিজ্ঞ। তার মন্তব্য এমন সময় এলো যখন তুরস্ক গাজা ইস্যুতে আলোচনার জন্য সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের আতিথ্য দিতে প্রস্তুতি নিচ্ছে। বৈঠকটি ইস্তানবুলের একটি হোটেলে বাংলাদেশের সময় বিকাল 5টায় শুরু হবে। এরদোয়ান বলেন, এই মুহূর্তে আমাদের প্রথম কাজ হওয়া উচিত গাজার মানুষের কাছে আরো বেশি মানবিক সহায়তা পৌঁছে দেয়া। তিনি বলেন, আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার যৌথভাবে প্রস্তুত করা পুনর্গঠন পরিকল্পনাটি অবিলম্বে বাস্তবায়ন করা উচিত। তিনি মার্চ মাসে ঘোষিত ফিলিস্তিনি পুনর্গঠন পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন। ইসরায়েলের প্রতি সমর্থন ত্যাগ না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা নয় খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে তাদের নীতি পরিবর্তন করে ইসরায়েলকে সমর্থন করা বন্ধ করে, তবেই কেবল তাদের সঙ্গে সহযোগিতার কথা বিবেচনা করবে ইরান। 1979 সালে মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী উপলক্ষে রাজধানীতে শিক্ষার্থীদের সঙ্গে এক সমাবেশে এই মন্তব্য করা হয়। খামেনি আরো বলেন, যদি দেশ শক্তিশালী হয় এবং শত্রু বুঝতে পারে যে এই শক্তিশালী জাতির মুখোমুখি হলে লাভ হবে না বরং ক্ষতি হবে, তাহলে দেশ অবশ্যই অনাক্রম্যতা পাবে। ইরান বছরের পর বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়েছে। বিশেষ করে 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানিও একই প্রক্রিয়া শুরু করে। সুদান সংঘাত নেপথ্যে আমিরাত ইসরায়েল। সুদানে চলমান গৃহযুদ্ধ পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির দারফুর অঞ্চলে গুরুত্বপূর্ণ শহর আল ফাশির সম্প্রতি র্যাপিড সাপোর্ট ফোর্সেসের নিয়ন্ত্রণে চলে গেছে। 3 দিনের অভিযানে 1500-র বেশি সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মানবাধিকার সংগঠনগুলো বলেছে, ঘটনা জাতিগত নিধনের মতো পরিস্থিতি তৈরি করেছে। সুদানি বিশ্লেষক নাসের ইব্রাহিম মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, সংখ্যাটি শুধু অভ্যন্তরীণ নয়, বরং এতে বিদেশি শক্তির সক্রিয় ভূমিকা রয়েছে। তার মতে আরএসএফ বাহিনী সংযুক্ত আরব আমিরাতের সমর্থন পাচ্ছে। এছাড়া তিনি আরো বলেন, ইসরায়েল সহ লিবিয়ার জেনারেল হাফতার বাহিনী এবং প্রতিবেশী চাদও বিভিন্নভাবে জড়িত। ইব্রাহিমের অভিযোগ, আরএসএফ একটি আরবীকরণবাদী মতাদর্শে বিশ্বাস করে এবং তারা সুদানের অ-আরব জনগোষ্ঠীকে রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করতে চায়। এই বিশ্লেষকের মতে, সুদানে বিদেশি স্বার্থের বড় কারণগুলো হল সুদানের বিশাল স্বর্ণখনি ও প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ। তিনি বলেন, আমিরাত সহ ড্রোন সহ সামরিক সরঞ্জাম দিয়ে আরএসএফ কে শক্তিশালী করেছে।
ফিলিস্তিনি বন্দী নির্যাতনের ভিডিও ফাঁসের জেরে ইসরায়েলি প্রসিকিউটর গ্রেফতার। ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের ভিডিও ফাঁসের জেরে ইসরায়েলি পুলিশ সেই সাবেক সামরিক প্রসিকিউটর ইফাত টোমার ইয়েরুশালমিকে গ্রেফতার করেছে। সোমবার এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী। এর আগে টোমার ইয়েরুশালমি রবিবার তার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর কয়েক ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন। এ সময় পত্রিকায় তার সম্ভাব্য আত্মহত্যার চেষ্টার জল্পনা ছড়িয়ে পড়ে। মূলত ইহুদি সেনারা একজন ফিলিস্তিনি বন্দীকে নির্যাতন করছে এমন একটি ভিডিও ফাঁসের পর এই ঘটনার সূত্রপাত হয়। পদত্যাগ করেন ইফাত টোমার ইয়েরুশালমি। ইসরায়েলি গণমাধ্যম কর্তৃক শুক্রবার প্রকাশিত তার পদত্যাগপত্রের অনুলিপি অনুসারে টোমার ইয়েরুশালমি স্বীকার করেছেন তার অফিসই গত বছর ভিডিওটি গণমাধ্যমের কাছে প্রকাশ করেছিল। সুদানে গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান এরদোয়ানের। সুদানে 2 বছরেরও ভয়াবহ গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে 1.5 লাখেরও বেশি মানুষ। 2023 সালের এপ্রিলে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর মধ্যে সংঘাত শুরুর পর থেকে দেশজুড়ে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। সম্প্রতি সুদানের দারফুরের অঞ্চলের এল ফাশা শহরে ভয়াবহ গণহত্যার চিত্রও উঠে এসেছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে আন্তর্জাতিক মহল। সুদানে রক্তপাত বন্ধের জন্য মুসলিম বিশ্বকে তাদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সোমবার ইস্তানবুলে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন অর্থনৈতিক সম্মেলন প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি কথা বলেন। তিনি বলেন, কারো হৃদয়ে সহমর্মিতা থাকলে এল ফাশের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে সাম্প্রতিক গণহত্যা মেনে নিতে পারে না, আমরা নীরব থাকতে পারি না। এরদোয়ান আরো বলেন, সুদানে দ্রুত রক্তপাত বন্ধ করার সবচেয়ে বড় দায়িত্ব নিঃসন্দেহে মুসলিম বিশ্বের উপর বর্তায়। মুসলিম হিসেবে আমাদের অন্যদের কাছে যে সাহায্য না চেয়ে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে হবে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, এই কঠিন সময়ে সুদানের জনগণের পাশে থাকা এবং আমাদের মানবিক সহায়তা ও উন্নয়ন সমর্থন অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তে ভারী অস্ত্র ও মাইন অপসারণ শুরু করেছে থাইল্যান্ড, কম্বোডিয়া। গত সপ্তাহে বর্ধিত যুদ্ধবিরতি সইয়ের পর উত্তেজনা কমানোর পদক্ষেপের অংশ হিসেবে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার বিতর্কিত সীমান্ত থেকে ভারী অস্ত্র প্রত্যাহার এবং মাইন অপসারণ অভিযান শুরু করেছেন। সম্প্রতি 2 দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা 5 দিনের মারাত্মক সংঘর্ষে রূপ নিয়েছিল। 3 মাস পর গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে মালয়েশিয়ার, থাইল্যান্ড ও কম্বোডিয়ার শীর্ষ নেতারা একটি বর্ধিত যুদ্ধবিরতি চুক্তিতে সই করেন। থাই সরকারের মুখপাত্র সিরিপং আংকা সাকুলকিয়াত বলেছেন, চুক্তি বলেও সংঘাতের পর থেকে আটক 18 জন কম্বোডিয়ান সৈন্যকে মুক্তি দেওয়া হবে না কিংবা সীমান্ত চেকপয়েন্ট পুনরায় খুলবে না যতক্ষণ তারা দেখতে পায় কম্বোডিয়ার চুক্তি মেনে চলছে। থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সুশান্ত কংসিরি এক সংবাদ সম্মেলনে বলেন, সীমান্তে মাইন অপসারণ অভিযান শুরু হয়েছে। থাইল্যান্ড 13টি এলাকায় এবং কম্বোডিয়ায় 1টি এলাকায় স্থল মাইন অপসারণের প্রস্তাব দিয়েছে। গত শুক্রবার 2 দেশ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে তারা 3 ধাপে সীমান্ত থেকে ভারী অস্ত্র প্রত্যাহার করতে সম্মত হয়েছে, যার মধ্যে রকেট সিস্টেম, আর্টিলারি এবং তারপরে ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যান রয়েছে। এরপর শনিবার কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এসব প্রত্যাহারের প্রথম ধাপটি 1 নভেম্বর থেকে 3 সপ্তাহ ধরে চলবে। সত্যি কি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে চীন ও পাকিস্তান? যেসব দেশ পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে তাদের মধ্যে চীন ও পাকিস্তানও রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজের 60 মিনিটস নামক অনুষ্ঠানে একটি সাক্ষাৎকারে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ওই অনুষ্ঠানে ট্রাম্পকে তার পারমাণবিক বোমা পরীক্ষার সাম্প্রতিক নির্দেশনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন তিনি বলেন, উত্তর কোরিয়া, রাশিয়া, চীন পরীক্ষা করছে, পাকিস্তানও পরীক্ষা করছে, কিন্তু তারা আপনাকে তা বলে না। সাম্প্রতিক সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রের যুদ্ধ দফতরকে তাৎক্ষণিকভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষার ফের শুরু করার নির্দেশ দিয়েছিলেন। সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হলে জবাব দেন, আমাদের অন্যান্য দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে। আমি মনে করি আমাদের এটি নিষ্কাশন প্রসঙ্গে কিছু করা উচিত।